জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন প্রধান উপদেষ্টা। 3 দিনের মালয়েশিয়া সফর শেষে ফিরেছেন ঢাকায়। নির্বাচন জনগণের অধিকার, কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জন্য নয়, বলছে বিএনপি। খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া মাহফিল। জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের সমাবেশ, সচিবালয়মুখী পদযাত্রায় বাধা, দাবি মানতে 14 সেপ্টেম্বরের আলটিমেটাম। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট ভাগাভাগি করে শেখ হাসিনা, রেহানা ও তার পরিবার, আদালতে দুদকের 3 কর্মকর্তার সাক্ষ্য। বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর এবং 6 ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করল BFIU, তথ্য চেয়ে সব ব্যাংকে চিঠি। এবং সিলেটের সাদা পাথর লুটের সত্যতা পেল দুদক, উদ্ধার করে আগের জায়গায় রাখার সিদ্ধান্ত জেলা প্রশাসনের, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানসিয়া চৌধুরী। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তার সরকার অঙ্গীকারবদ্ধ। সকালে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে আনন্দঘন অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে সম্মানসূচক ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয়টি। এদিকে সব কর্মসূচি শেষে রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। নাইম আফসানের রিপোর্ট। বুধবার মালয়েশিয়া সফরে তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে যোগ দেন। সামাজিক ব্যবসায় বিশেষ অবদানের জন্য মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে। অনুষ্ঠানের দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা জানান। We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. তিনি আরো বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে সরকার। এ সময় সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলেও জানান প্রধান উপদেষ্টা। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. Reforms are our top priority. এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেক। নাইম আফসান, নিউজ ডেস্ক, দেশ টিভি। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় রাত 9:10 তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ডক্টর ইউনূস। মালয়েশিয়া সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ে বৈঠক করেন। সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়া 5টি সমঝোতা স্মারক সই ও 3টি নোট বিনিময় হয়। নির্বাচন জনগণের অধিকার, নির্দিষ্ট কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জন্য নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকা সহ সারা দেশে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। বুধবার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটিকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পরে তিনি গণমাধ্যমকে বলেন, একটি মহল পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পিয়ার পদ্ধতি সহ নানা ইস্যু তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের আচরণে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন, তারাই হয়তো পিয়ার পদ্ধতির কথা বলে থাকেন, কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত ও দায়বদ্ধ সরকার দেখতে চায় দেশের জনগণ। নির্বাচন হয় বাংলাদেশের জনগণের জন্য,
এবং এটা জনগণের অধিকার, ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করে তাকে দায়বদ্ধ করা। সেটা কোনো ব্যক্তি কিংবা দল কিংবা গোষ্ঠীর জন্য হয় না। এখন পর্যন্ত গত 17 বছরে কেউ দায়বদ্ধ না জনগণের কাছে, এখনও না। তারা দায়বদ্ধ সরকার চায়, নির্বাচিত সরকারকে যাদেরকে জবাবদিহি করতে পারে। এদিকে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পিআর পদ্ধতির জন্য দেশের মানুষ এখনো প্রস্তুত নয়। অহেতুক দাবি তুলে জটিলতা তৈরির চেষ্টা চলছে। পৃথিবীর অন্যান্য দেশেও যেখানে এটি চালু রয়েছে সেখানেও কিন্তু আবার নতুন করে সেখানে ভাবা হচ্ছে। তো হঠাৎ করে এটি যদি আমরা এখন প্রবর্তন করতে যাই তাহলে এক ধরনের জটিলতা তৈরি হবে এবং আমার মনে হয় যে এখন যারা এই কথাটি বলছেন সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকা সহ সারা দেশে বিএনপি কার্যালয় বা মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেন রিজভী। জন্মদিনে কেক কাটা যাবে না বলেও জানান তিনি। কোনো কেক কাটা বা অন্য কোনো এর সাথে কোনো কর্মসূচি থাকবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় উল্লেখ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণতন্ত্রকে সৌন্দর্য দিতে পিআর পদ্ধতি অপরিহার্য। এ নিয়ে আন্তদলীয় সংলাপের আহ্বান জানান তিনি। আর দেশে হাসিনা মার্কা কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল। হাসান আল মাহমুদের রিপোর্ট। বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তর। একে ঘিরে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সভাস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের মানুষের দাবি পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে, কোনোভাবে হাসিনা মার্কা নির্বাচন করতে দেয়া হবে না। পিআর পদ্ধতি চালু হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে। আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোন নির্বাচন, হাসিনা মার্কা নির্বাচন, হুদা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না। বাংলাদেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে নিশ্চিত করতে হবে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ। দেশকে অনুচ্ছেদের দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 111 ক্ষেত্র তৈরি করবেন না। আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসবমুখর নির্বাচন চাই। যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা অজুহাতে বাধা সৃষ্টি করে ধূম্রজাল তৈরি করে, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ ও ঘোষণাপত্রকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে বলেও দাবি করেন অনুষ্ঠানের সভাপতি নুরুল ইসলাম বুলবুল। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই অপূর্ণাঙ্গ ঘোষণা পত্র এদেশের জনগণ মানে না। এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে এই সরকার প্রয়োজন হলে কোন রাজনৈতিক দল যদি রাজি না হয়, গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। পরে সেখান থেকে মিছিলটি বের হয়ে কাকরাইল মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদের আলোকে আগামী নির্বাচন দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিকে আগামী নির্বাচনে পেশি শক্তি, কালো টাকার বিস্তার রোধে এবং ডিক্লারেশন বন্ধে ইসিকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সাম্যবাদী দল। শিউলি রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাকদুরা মিতি। বুধবার দুপুরে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সাম্যবাদী দল।
বৈঠক শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় পিআর পদ্ধতিতে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। সেই সঙ্গে আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেন। সনদের আলোকে নির্বাচন হতে হবে, এটা আমাদের প্রধান দাবি। আরেকটা হলো এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা, যাতে জনগণের শতভাগ ভোটের মূল্যায়িত হয়। এখনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি দাবি করে নির্বাচন কমিশনকে ভোট থেকে সরে আসার আহ্বান জানান গাজী আতাউর। নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার এখনো পর্যন্ত সেই পরিবেশ তৈরি হয় নাই, এবং আমরা যে বলছি পিআর এর ভিত্তিতে নির্বাচন হলে, যে কোনো সময় নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই। ইলেকশনে যাওয়া না যাওয়ার প্রশ্ন হলো পরিবেশের উপর নির্ভর করবে। এখানে আমাদের দাবি হলো, জনগণের দাবি হলো, পিআর না হলে এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা কঠিন। অন্যদিকে সাম্যবাদী দলের সভাপতি হারুন চৌধুরী নির্বাচনে কালো টাকার বিস্তার রোধে, পেশি শক্তি ও ডিক্লারেশন বন্ধে ইসিকে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলেন। সম্পূর্ণরূপে নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করার জন্য আমরা অনুরোধ করছি, যেন পেশি শক্তি, টাকার খেলা এবং ডিক্লারেশন এই তিনটা যেন না হয়। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। রাজুকের প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান, মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দুদক কর্মকর্তারা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য সাবেক প্রধানমন্ত্রীকে চাপ দেন টিউলিপ। পরে আইন ভঙ্গ করে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে 30 কাঠা প্লট বরাদ্দ নেন আসামিরা। পরে 28 আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। বাকিটা জানাচ্ছেন ফাহিম ইউসুফ। বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় না থাকলেও তৎকালীন সরকারের ওপর অদৃশ্য প্রভাব ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ তার পরিবারের। ক্ষমতায় থাকাকালে তথ্য গোপন করে পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা, শেখ রেহানা সহ তার পরিবারের সদস্যরা। দুর্নীতির মাধ্যমে রাজুকের 30 কাঠা প্লট নেয়ার আলাদা 3 মামলায় বুধবার ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 23 আসামির বিরুদ্ধে সাক্ষ্য শুরু হয়। এদিন সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের 3 কর্মকর্তা। তারা জানান, টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়ায় শেখ হাসিনাকে প্রভাবিত করে তার পরিবারকে রাজুকের প্লট নেয়ার সুযোগ করে দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব এবং চাপ প্রয়োগ করে তিনি তার মাতা রেহানা সিদ্দিক, শেখ রেহানা, তার ভ্রাতা রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিক বরাবরে পূর্বাচল নতুন শহর ডিপ্লোম্যাটিক জোনে প্লট প্রাপ্তির ব্যবস্থা করে দিয়েছে। রাজুক আইন অনুযায়ী ঢাকা ও নারায়ণগঞ্জের কোথাও রাজুকের প্লট থাকলে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ নেই, কিন্তু আবেদন না করেই প্লট নেয় শেখ পরিবারের সদস্যরা। টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি, তাকে ব্যবহার করে প্রভাব সৃষ্টি করে ক্ষমতা অপব্যবহার করে আবেদন না করা সত্ত্বেও সেখানে সে প্লট পূর্বাচল নতুন শহর এবং ডিপ্লোম্যাটিক জোন ইম্পর্টেন্ট প্লেস, সেখানে একটা 10 কাঠা প্লট প্রাপ্ত হয়েছে। গণভবনে বসেই এসব দুর্নীতিতে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন শেখ হাসিনা, এমন তথ্য উঠে এসেছে দুদক কর্মকর্তাদের সাক্ষ্যে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে রাজধানী প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকরা। টানা 5 ঘন্টা অবস্থানের পর শিক্ষা উপদেষ্টার আশ্বাসে স্থগিত করা হয় আন্দোলন। তবে দাবি বাস্তবায়নে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেন শিক্ষকরা। আরো জানাচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। বুধবার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন সারা দেশ থেকে আসা শিক্ষকরা। তাদের দাবি, সরকারি নিয়মে সব ভাতা ও এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান করতে হবে জাতীয়করণ। এ সময় কয়েক হাজার শিক্ষক সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গেলে তাতে বাধা দেয় পুলিশ। পরবর্তীতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই তারা অবস্থান নিয়ে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। 6 লক্ষ শিক্ষকের সঙ্গে 6 লক্ষ পরিবার জড়িত, আর এই 6 লক্ষ পরিবার কিভাবে চলে আপনারা জানেন না হয়তোবা। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা
জাতীয়করণের পাশাপাশি আমরা 45% বাড়ি ভাড়া এবং 100% যে উৎসব ভাতা সেটা আমরা দাবি করি। 2018 সালে বিগত সরকার বিভিন্ন আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্দোলনের প্রেক্ষিতে উৎসব ভাতা 25% বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেয়া হলেও তা প্রজ্ঞাপন জারি হয়নি বলে দাবি তাদের। আন্দোলনে যদি সরকার বাস্তবায়ন না করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট করে যতক্ষণ পর্যন্ত আমরা এর কোনো সুরাহা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, মাত্র 500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে। এই সামান্য ভাতায় একজন মানসম্মত শিক্ষক এই পেশায় কখনো আসতে পারে না। পরে শিক্ষকদের 10 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টার সঙ্গে। 1.5 ঘন্টা বৈঠক শেষে উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা। এই সময় দাবি বাস্তবায়নে 14 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষকরা। দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এটা আপনারা দেন, আমার মিনিস্টার কাজ করবে। এরপরে আমরা এটা সামারি তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো। কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে একমত যে এটা % আকারে হোক। প্রাথমিকভাবে বলতে পারেন শিক্ষা মন্ত্রণালয় % আকারে বাড়ি ভাড়া দেওয়ার প্রাথমিকভাবে বিষয়টা তারা মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। পরে শিক্ষকরা আন্দোলন স্থগিত করলে সচল হয় ওই এলাকার যান চলাচল। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর ও 6 ডেপুটি গভর্নরের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সব ব্যাংকে চিঠি দিয়ে তাদের লেনদেন, অ্যাকাউন্ট খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। দুদকের অনুরোধে বুধবার ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি দেয় BFIU। এ তালিকায় আছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। আর তালিকায় থাকা 6 ডেপুটি গভর্নর হলো দুদকের মামলায় জেলে থাকা SK সুর চৌধুরী, সাবেক BFIU প্রধান মাসুদ বিশ্বাস, আবু হেনা মোহাম্মদ রাজি হাসান সহ সাবেক ডেপুটি গভর্নর SM মনিরুজ্জামান, কাজী সাইদুর রহমান ও আবু ফরা মোহাম্মদ নাসের। সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনা তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুরে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শন করে পাথর লুটের সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম জানিয়েছেন যে কয়েক হাজার কোটি টাকা লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আপন অপু। কয়েক মাসের গণহারে পাথর লুটপাটে বিরানভূমিতে পরিণত হয়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর। বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা পরিদর্শন করেন দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোহাম্মদ নাজমুল সাদাতের নেতৃত্বে 9 সদস্যের একটি দল। রাফি মোহাম্মদ জানান, পাথর লুটের জন্য স্থানীয় প্রশাসনের অবহেলা দায়ী। স্থানীয় প্রশাসন কে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি। এটার সঙ্গে এখানকার যারা মানে প্রভাবশালী ব্যক্তি আছে, স্থানীয় লোকজন, ইভেন আমরা যেটা শুনতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরো উচ্চস্তরের যারা ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি, তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। আমরা তাদের সবাইকে মানে ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের যে আইনগত ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। এ নিয়ে ঢাকায় কথা বলেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক আক্তারুল ইসলাম। জানান, দুদকের অভিযানে পাথর লুটের সত্যতা মিলেছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা দেখছেন হ্যাঁ পাথর লুটের ঘটনা ঘটছে এবং ব্যাপক আকারে লুট হয়েছে। তারপরেও কারা এই লুটের সাথে জড়িত সেগুলো তো বের করা দরকার। কাদের নাম আসবে এই বিষয়টা আসলে ম্যাটার না, কোনো সংস্থা কিংবা কোনো ব্যক্তি এই বিষয়টা ম্যাটার না। আসলে অপরাধের অনুসন্ধান যদি প্রতিবেদনে আসে ওই ধরনের কোনো কারো সংশ্লিষ্টতা সবগুলোকেই ধরা হবে। এদিকে পাথর লুটপাটের ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি করেছে সিলেট জেলা প্রশাসন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
সিলেটের ভোলাগঞ্জের পর্যটন এলাকা থেকে চুরি হওয়া সাদা পাথর উদ্ধার করে আগের জায়গায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বুধবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক। সভায় জাফলং ইসি এলাকা ও সাদা পাথর এলাকায় ২৪ ঘন্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করা, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনী সহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করা, অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ ও বন্ধে অভিযান চলমান থাকা ও পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেফতার সহ আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে সংঘাতের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হলেও অর্থনীতির তেমন ক্ষতি হয়নি, দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। আর ক্ষমতায় গেলে বিগত সরকারের মতো ঋণ আর টাকা ছাপিয়ে চলা অর্থনীতির পরিবর্তে বিনিয়োগে জোর দেওয়ার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টর সামিট ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন দেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ অংশীজনরা। এ সময় বাংলাদেশে বিনিয়োগের অভিজ্ঞতা তুলে ধরেন বিদেশি বিনিয়োগকারীরা। Once your market opens up, you are doing almost like a Faustian bargain. So you get the accelerated growth, but in return, you may be surrendering your own control of capital markets, and that's a very dangerous thing. So to counter that kind of capricious money, you need to develop a very, very sound and robust domestic investor base. আর বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত ও তা ধরে রাখতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন রাজনৈতিক নেতারা। Investors, safety and deregulation, investment, climate improvement, all of the things that is required, and in particular, of course, getting the capital market flow in favor of the people, not for the oligarchs. These are the things that, of course, we agree to it, we have fought for it, we talked about it, and there is no going back things. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এলে দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হবে সেদিকেই নজর তাদের। আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। এবং বিনিয়োগ হচ্ছে একমাত্র আনসার। বিনিয়োগের বাইরে গিয়ে অন্য কোনো উপায়ে অর্থনীতিকে সাস্টেইনেবল টেকসই করা যাবে না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান বলেন, সংঘাতের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হলেও অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে জনগণ। The experience of decline in output and high inflation post violent change in the government is common story, common picture everywhere, and Bangladesh stands alone, not having to experience a decline in output and high inflation, in a steep inflation decline. So this shows the remarkable resilience of this country. It shows the stewardship of the people who has taken the responsibility of bringing the economy from the brink of collapse and disaster. And we have to understand this in the context of the global picture. বাংলাদেশে বিনিয়োগে নানা সুবিধা তুলে ধরে দেশি বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বানও জানান তিনি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচনে কালো টাকা ব্যবহার ঠেকাতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট থাকবে, তবে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং সংস্কৃতির বদল ঘটাতে হবে, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
অর্থনীতি সুসংহত করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলেও জানান উপদেষ্টা। প্রশ্নের জবাবে জানান, ডিসেম্বর থেকে এনবিআর থাকবে না, অধ্যাদেশ অনুযায়ী 2টি বিভাগের মাধ্যমে কাজ হবে। অর্থ উপদেষ্টা জানান, ইউ পেনশন অ্যাপের মাধ্যমে সরকারি অফিসে না গিয়ে ঘরে বসেই দেখা যাবে পেনশন আবেদনের অবস্থা ও জমা দেয়া যাবে প্রয়োজনীয় নথি। ব্যাংকিং সেক্টর অর্থ এটাকে আবার আরো সুসংহত করা, পুঁজিবাজারটাকে ডেভেলপ করা। একটা যদি ইন্স্যুরেন্স করে আমি দেখছি সেখানেও অনেক সমস্যা আছে, সেটাকে চেষ্টা করা। আর আমার এনবি একটা ডেফিনেট, আমরা জানেন এনবি একটা তো আমরা 2 ভাগে ওটা রিঅর্গানাইজ করা, ওটা 2টা ভাগে আমি ডিসেম্বরের মধ্যে। ভারত ফারাক্কা বাঁধ খুলে দেয় উজানের ঢলে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। পানিবন্দী জেলায় প্রায় 10,000 পরিবার। এদিকে পদ্মার পাশাপাশি লালমনিরহাটে তিস্তা সহ বিভিন্ন নদ নদীতে পানি বাড়ছে। তবে আবহাওয়া অফিস বলছে যে শিগগিরই পানি কমতে শুরু করবে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ফারাক্কা বাঁধ খুলে দেয় উজানের ঢল। এতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা সদর ও শিবগঞ্জ উপজেলায় পানিবন্দী প্রায় 10,000 পরিবার। 3 বিঘা ছিল, আমার ডুবে গেছে। আর আমার স্কিমটা 15 বিঘা ছিল, সেটাও ডুবে গেছে। বাড়ি চতুর্দিকে সব পানি। আমাদের রাস্তাঘাটে আমাদের চলাচল ব্যাহত করছে। আমাদের স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যেতে আমাদের অসুবিধা হচ্ছে। বন্ধ হয়ে গেছে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। পানিবন্দী পরিবারগুলোকে সহায়তা দেয়া হচ্ছে বলছে উপজেলা প্রশাসন। আমরা এখন কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না। আমার পানি বাড়তেই আছে, কেউ আমাদের আগে আসছে না, আর কেউ আমাদের সহযোগিতা করছে না। দীর্ঘদিন পানিবন্দী থাকার কারণে আমাদের বিভিন্ন রকম রোগবালাই অসুখ হতেছে। পদ্মায় পানি বাড়ায় রাজশাহীরও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়ায় দুশ্চিন্তায় স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে 2-1 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। নিম্ন অঞ্চল সেগুলোতে পানি গেছে, মেইনল্যান্ডে এখনো পানি আসে নাই। পানি অলমোস্ট স্টেবলের দিকে। আশা করছি আগামী 2-1 দিন স্টেবল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। এদিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে পদ্মার শাখা নদীতে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। এতে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙনের ঝুঁকিতে রয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকারের মৃত্যুতে শোক ছায়া সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে। বুধবার পৌনে 3টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্ধ্যায় ময়মনসিংহে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। যতীন সরকার 2010 সালে স্বাধীনতা পদক এবং 2007 সালে বাংলা একাডেমি পদকে ভূষিত হন। সহকর্মীদের তথ্য ও ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। ভক্ত, অনুরাগী ও স্বজনদের চোখের জলে ভাসিয়ে চিরবিদায় নিলেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার। বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান স্বজন ও ভক্ত অনুরাগীরা। ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে উদীচী শিল্পগোষ্ঠী কার্যালয়ে আনা হয় মরদেহ। সেখানে শ্রদ্ধা নিবেদন, শোক সঙ্গীত ও স্মৃতিচারণ করা হয়। স্বজনরা জানান, তিনি পরিবার নিয়ে না ভাবলেও সব সময় দেশের ভাবনায় মগ্ন থাকতেন। বর্ণাঢ্য জীবন কাটিয়েছেন, 90 বছরের জীবন। তার যাত্রা পরিপূর্ণ হয়েছে এই পৃথিবীতে। বাপির মনন, চিন্তা এবং কর্ম সব এই দেশ এবং দেশের গণমানুষকে নিয়ে আবর্তিত হয়েছে। ভক্ত অনুরাগীরা বলছেন, যতীন সরকার তার কর্মে আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। যখনই আসতাম তখনই এখানে বসে গল্প করতেন। কখনো ওনার বয়স বা আমাদের বয়সের তফাৎটা বোঝা যেত না। শুধু বাংলাদেশেই নয়, বাংলা ভাষাভাষীরা যেখানেই আছেন সকল স্থানেই তার একটা বিশেষ স্থান দখল করে আছে তার সৃষ্টিকর্ম। স্যারের কথাই সত্য যে স্যার আসলে একজন শিক্ষক। আমার কাছে স্যারকে একজন একটি জীবন্ত উইকিপিডিয়ার মতো মনে হয়। যতীন সরকারের মৃত্যুর খবর শুনে তার নেত্রকোনা 7 পাই বাসায় ভিড় করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শূন্যতা শুধু আমি ব্যক্তির মধ্যে নয়, এই শূন্যতা সারা নেত্রকোনাবাসীর, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। বললে পরে আমি যাবো গাঁটখালি, আমি গাঁটখালি যাব না, আমি নেত্রকোনার ছেড়ে
নেত্রকোনাতেই থাকবো, এটা মানে সুস্থ যখন ছিলেন তখন। নেত্রকোনা মুক্তার পাশ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে যতীন সরকারের মরদেহ নেওয়া হয় সাতপাই বাসভবনে। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শিশু স্বাস্থ্যের জন্য মায়ের দুধের গুরুত্ব, জনসচেতনতা বৃদ্ধি এবং মায়ের দুধের বিকল্প দুগ্ধ ব্যবহারের আইন সম্পর্কে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ নিউনেটাল ফোরাম। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মায়ের দুধের বিকল্প প্রচার বা উৎসাহ দেয়া ফৌজদারি অপরাধ। শাস্তির বিধান থাকলেও দিন দিন গড়ে উঠেছে কৃত্রিম দুধের বিভিন্ন কোম্পানি। এ বিষয়ে মায়েদের মাঝে সচেতনতা বাড়াতে জোর দেন বক্তারা। এ সময় বাংলাদেশ নিউনেটাল ফোরামের সভাপতি মাহবুবুল হক, মহাসচিব ডাক্তার মুজিবুর রহমান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম উপস্থিত ছিলেন।